আজকে আমরা এসএসসি যেই পৃষ্ঠা থেকে ব্যাখ্যাটা শুরু করব সেটা হচ্ছে 12তম অধ্যায়ের পৃষ্ঠা নাম হচ্ছে 257। ঠিক আছে, 257 পৃষ্ঠা। আর ডিএনএ পার্টটা আমরা করব। তাহলে আমরা প্রথম লাইনটুকু একটু পড়ি। যে বইয়ের ডিএনএ এর পার্ট এর প্রথম লাইনে আছে যে ক্রোমোজোমের প্রধান উপকরণ ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখানে বলছে, এখান থেকে আমরা মূল বিষয় হচ্ছে ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদান। আমরা বলছি আছে কি বইয়ের লাইন ধরে ব্যাখ্যা দেবো, দ্যাটস আমি বই থেকে গেছি যে প্রথম লাইনেই ডিএনএ প্রথম লাইনে বলা হয়েছে ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদান। আমি প্রিভিয়াসলি একটা ইউটিউবে আমাদের আলোকের পাঠশালার নামক ইউটিউব পেজে ভিডিওটা দিয়েছি। সো তোমরা যারা দেখেছো সেখানে তো বুঝতে পারছো, আর যদি না দেখে থাকো তাহলে দেখে নিবা। তবে সমস্যা নাই, আমি আজকেও একটু ব্যাখ্যা করে দিয়েছি যে ক্রোমোজোম ডিএনএ ক্রোমোজোমের কেমন উপাদান এবং সেটা প্রধান উপাদান সেটা কেমনে। সেটা হচ্ছে এরকম, আমরা ধরো একটা হিউম্যান বডি কল্পনা করি। সেটা হচ্ছে এরকম, হিউম্যান বডি থেকে যখন আমরা একটা কি নিব, সেল নিব। ধরো একটা সেল নিলাম, সেলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। দেখো এখান থেকে মনে করি একটা সেল নিলাম, সেটা হচ্ছে এরকম, এখানে হচ্ছে তার নিউক্লিয়াস। এই কোষের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয় অলাস থাকে, সেই নিউক্লিয় অলাস এবং নিউক্লিয় প্লাজমে নিউক্লিয়াসে সংযুক্ত থাকে এবং নিউক্লিয় প্লাজমে বিস্তৃত থাকে কতগুলো তন্তু, সেগুলোকে স্পেশালি আমরা বলি কি ক্রোমাটিন। সেটা হচ্ছে এরকম, এরকম থাকে ক্রোমাটিন, এরকম থাকে ক্রোমাটিন, এগুলোকে আমরা বলি কি ক্রোমাটিন। এই যে মাঝখানে যে সূত্রাকার পেঁচানো অংশগুলা, এগুলো হচ্ছে যে এই মাঝখানে, এই যে এগুলা, এই যে আমি যেগুলো এভাবে টানছি সেগুলো হচ্ছে ক্রোমাটিন। আর এইটাকে বলা হয় ক্রোমোজোম। সো এই ক্রোমোজোমের ভেতরেই ক্রোমাটিন থাকে। আচ্ছা, সো এই ক্রোমাটিনকে যদি আমরা একটু জুম ইন করি, দেখো তো এই যে এই ক্রোমাটিনকে যদি আমরা একটু জুম ইন করি, এটা এরকম হবে। আমি একটু তোমাকে দেখাই, সেটা হচ্ছে এরকম হাবিজাবি 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 হওয়ার পর এরকম হবে, আবার হাবিজাবি এরকম, মানে এরকম হবে। সো এইখানে যখন একটু পেঁচানোর সংখ্যাটা মানে ম্যাক্সিমাম থাকবে, তখন সেটাকে বলতাম হেটারোক্রোমাটিন। যখন এরকম মানে পেঁচানোর সংখ্যাটা বেশি থাকবে তখন সেটাকে আমরা বলতাম হেটারোক্রোমাটিন। আর যখন পেঁচানোর সংখ্যাটা কম থাকবে সেটাকে আমরা বলতাম ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন। সো এখন দেখো হেটারোক্রোমাটিনের মাঝে ডিএনএ থাকে কম, ইউক্রোমাটিনের ডিএনএ থাকে বেশি। কেন? কারণ আমরা একটা বায়োলজিতে একটা টার্ম মনে রাখবো, ইউ মানে হচ্ছে উন্নত, দ্যাটস ওয়াই এখানে ডিএনএ সংখ্যাটা ম্যাক্সিমাম থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে যখন আমরা আরেকটু পার্ট নিব তখন এরকম হবে, এরকম হবে। এইখানে থাকবে হিস্টোন, থাকবে হিস্টোন প্লাস ডিএনএ থাকবে, এবং এই যে এই পার্ট 2 এটা হচ্ছে ডিএনএ লিঙ্কেজ। সো এইখান থেকে আমি ডিএনএটা পাবো, ডিএনএ লিঙ্কেজটা পাবো। তাহলে আশা করি এই প্রথম লাইন থেকে ব্যাখ্যাটা বুঝতে পারছো যে ডিএনএ হলো ক্রোমোজোমের প্রধান উপাদান। সো এটা ছিল পুরো একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের যে ভিতরে যে ক্রোমাটিন গুলো ছিল সেই ক্রোমাটিন থেকে হেটারোক্রোমাটিন, তারপর ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন থেকে হিস্টোন, তারপরে যে মূল ডিএনএ লিঙ্কেজ, সেই ডিএনএ লিঙ্কেজই হচ্ছে মূলত এটার মূল উপাদান। তাহলে বোঝা গেল যে ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে কি ডিএনএ, এতটুকু। আচ্ছা, তারপর দ্বিতীয় যে লাইনটা ছিল ওইখানে বলা আছে এটি সাধারণত 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্বিলাকার গঠন। আচ্ছা, এখানে বলছে যে সূত্র সংখ্যা হচ্ছে 2টা, 2 সূত্র বিশিষ্ট। আমি মূল ওয়ার্ডটি লিখতেছি। দ্বিতীয় লাইনে বলা আছে 2 সূত্র, 2 সূত্র থাকবে এবং হচ্ছে পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। আচ্ছা, এখানে মূল বিষয় হচ্ছে 2টা, একটা হচ্ছে 2 সূত্র আর একটা হচ্ছে পলিনিউক্লিওটাইড। সো আমরা ফার্স্ট অফ অল 2 সূত্রটা দেখা দিই। 2 সূত্র বলতে বোঝানো হচ্ছে যে এরকম 2টা সূত্র থাকবে। আচ্ছা, এটা আমাদের কমন সেন্সে বোঝা যায় যে 2 সূত্র থাকবে, সেই 2 সূত্রে যে নিউক্লিওটাইড সেটা হবে কি ডিএনএটা। আচ্ছা, এখন পলিনিউক্লিওটাইড, পলি বলতে বোঝানো হচ্ছে বহু। আচ্ছা, পলি বলতে আমরা কথা চিন্তা করতে হবে, সেটা হচ্ছে অধিক, অধিক মনোমার। পলিনিউক্লিওটাইড বলতে আমরা অধিক মনোমার বোঝাতে পারি। এখন কিরকম মনোমার? পলি বলতে অধিক, এতটুকু ক্লিয়ার। নিউক্লিওটাইড হচ্ছে মনোমার, কারণ হচ্ছে অধিক সংখ্যক নিউক্লিওটাইডের সমন্বয়ে ডিএনএ গঠিত। কথাটা ক্লিয়ার? অধিক সংখ্যক নিউক্লিওটাইডের সমন্বয়ে ডিএনএ গঠিত। তাহলে ডিএনএটা একটা
পলিমার, ডিএনএ পলিমারের মনোমার হচ্ছে নিউক্লিওটাইড, সুতরাং নিউক্লিওটাইড আমরা মনোমার বলতে পারি। এখন আমাদের যে ব্যাখ্যাটা দরকার সেটা হচ্ছে নিউক্লিওটাইডের, পলিয়ার দরকার নাই, বুঝে আসছে? নিউক্লিওটাইডের ব্যাখ্যাটা জানতে পারলে আমাদের হলো। এখন নিউক্লিওটাইড বোঝার জন্য আমাকে 3টা বিষয় জানা লাগবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুগার, আরেকটা হচ্ছে নাইট্রোজেন বেস, এন্ড হচ্ছে ফসফেট। যেটা বলতেছিলাম নিউক্লিওটাইড হচ্ছে 3টা বিষয়ের ব্যাখ্যা করা লাগবে, সেটা হচ্ছে সুগার ব্যাখ্যা করা লাগবে, নাইট্রোজেন বেস ব্যাখ্যা করা লাগবে, এন্ড হচ্ছে ফসফেট ব্যাখ্যা করা লাগবে। এখন প্রথম আমরা সবগুলা স্ট্রাকচার দেখব, তারপর আমরা আস্তে আস্তে যাব। সো সুগারের ক্ষেত্রে যেটা লাগবে, সুগারের ক্ষেত্রে অনেক ধরনের হতে পারে। এই সুগারের ক্ষেত্রে কার্বন সংখ্যা 5ও হয়, 6ও হয়, এরকম বেরিয়ে আছে। সো আমরা স্পেশালি এখানে এই পেন্টোজ কথা এক রাখবো, মানে মনে রাখবো সুগার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার, এবং এই সুগারটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ মানে ডি তে বলছে নাই। আমি তোমাকে যদি একটু ব্যাখ্যা করে বোঝাই, সেটা হচ্ছে এটা ধরো 5টা কার্বন, ঠিক আছে? 5টা কার্বনের মাঝে CHO, OH, 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 H2OH, H, H, H। আমরা এই যে একটা ফরম্যাট এটা দেখতেছি, এটা হচ্ছে কি, কিসের নাম? এটার নাম কি? এটা হচ্ছে রাইবোজ। এটা হচ্ছে রাইবোজের স্ট্রাকচার। এখন দেখো এই রাইবোজের স্ট্রাকচার থেকে, মানে এখান থেকে যদি আমি একটু বলি যে এটা শর্করা কিনা, সেটা যদি প্রমাণ আমাকে কেউ বলে যে এটা প্রমাণ করে এটা শর্করা কিনা, তখন আমি বলবো শর্করার শর্ত। আমি এই আগের লেকচারে বলেছি শর্করার শর্তগুলো কি কি। শর্করার শর্ত হচ্ছে এই যে এরকম, এটা কি গ্রুপ? অ্যালডিহাইড গ্রুপ না, এটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে। শর্করার ক্ষেত্রে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, আর হচ্ছে কিটোন গ্রুপ থাকবে। সো কিটোনটা আমি দেখাই নাই, এরকম আরো স্ট্রাকচার হয়, সেটা রাইবোলোস হয়ে যাবে। এখানে কিটোন থাকলে রাইবোলোস হয়ে যাবে, সেটা আমি দেখাতে যাচ্ছি না। সো এরকম এই অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকবে, এন্ড হচ্ছে পলিহাইড্রক্সি থাকবে, তখন সেটা শর্করা হবে। যদি তোমাকে কেউ কোয়েশ্চেন করে যে এটা শর্করা কেমনে, সেটা প্রমাণ করে, তাহলে তুমি বলে দিবা যে এটা এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, এন্ড হচ্ছে পলিহাইড্রক্সি মানে হাইড্রোক্সিল সংখ্যা অধিক আছে, দ্যাটস হোয়াই এটাকে আমরা শর্করা বলতে পারি। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আমরা যেহেতু ডিএনএ নিয়ে পড়তেছি, আমার রাইবোজ দরকার নাই, রাইবোজ আমার লাগবে না, আমার লাগবে ডিঅক্সিরাইবোজ। কারণ ডি মানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ, ডি তো মানে রাইবোজ না, এই রাইবোজটা থাকবে আরএনএ তে। সুতরাং আমরা যেহেতু ডিএনএ পড়তেছি, সুতরাং ডিঅক্সিরাইবোজ লাগবে। ডি বলতে বোঝাচ্ছে অ্যাবসেন্স, ডি বলতে নাই, দ্যাটস হোয়াই কি নাই, এই অক্সিজেনটা নাই, ডি নাই, অক্সিজেন, বুঝে আসছে? তাহলে অক্সিজেনটা নাই, সুতরাং এখানে আমরা লিখবো ডিঅক্সিরাইবোজ। সুতরাং ডিঅক্সিরাইবোজের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এতটুকু বুঝতে পারছো? পেন্টোজ সুগারের ক্ষেত্রে যে আমার ফরম্যাটটা হবে সেটা হচ্ছে এরকম। এখন এটা হচ্ছে ফিশার স্ট্রাকচার। এটা হচ্ছে ফিশার স্ট্রাকচার। ফিশার স্ট্রাকচার বলতে কি বোঝানো হচ্ছে, মানে এটা হচ্ছে বিজ্ঞানী ফিশার এরকম ব্যাখ্যা দিয়েছেন, মানে লম্বা স্ট্রাকচার। এখন যদি আমি বলি এটা থেকে যখন আমি একটু যাবো এদিকে, যে এরকম একটু দেখো, এটা হচ্ছে এরকম, একটু মনোযোগ দাও, পরে বলতেছি আমি। এরকম এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার মূলত সেম। এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে সার্কুলার, বুঝে আসছে? এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে সার্কুলার, এটা হচ্ছে হাওয়ার্ড স্ট্রাকচার। এটা হচ্ছে হাওয়ার্ড স্ট্রাকচার। এখন বিষয়টা কি, এই স্ট্রাকচারটা কেন আসলো, তার কারণ হচ্ছে, একটু মনোযোগ দাও, এই স্ট্রাকচার আসার একমাত্র কারণ হচ্ছে আমরা যখন ডিএনএটা ফর্ম করি তখন কিন্তু এই লিনিয়ার স্ট্রাকচার মানে ফিশার স্ট্রাকচার দ্বারা কিন্তু এই আমাদের ডিএনএটা থাকে না, আমাদের থাকে হচ্ছে এই হাওয়ার্ড স্ট্রাকচারে। আমরা যখন ডিএনএ আঁকবো তখন কিন্তু আমাকে এই স্ট্রাকচারে লাগবে, এটা লাগবে না। সো এখন এটা কেমনে, এটা দেখো, আমরা যে কার্বন সংখ্যা গণনা করি, এটা হচ্ছে ফার্স্ট কার্বন, সেকেন্ড, থার্ড, ফোর্থ কার্বন। 4 নাম্বার কার্বন এবং 1 নাম্বার কার্বনের সাথে কিভাবে অক্সিজেন লিংক আছে, এখানে তো 4 নাম্বার, যেটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, এখানে তো কোনো অক্সিজেন লিংক নাই। এখন কোশ্চেনটা হচ্ছে এখানে অক্সিজেন লিংকটা কেমনে হলো সেটা আমাকে বোঝা লাগবে।
সো আমি তোমাকে শর্ট করে বলে দেই এটা কেমনে লিঙ্ক হলো। সেটা হচ্ছে এখানে দেখো, এখানে আমি যদি ভেঙে লিখি সেটা হচ্ছে এরকম হয়, এদিকে হয় এইচ, এখানে ও, এরকম হয় আর কি। এরকম হওয়ার পরে তোমার দেখো এখানে কার্বনের এবং অক্সিজেনের আমি যদি তড়িৎ কথা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে এখানে হচ্ছে কার্বনটা হচ্ছে ডেল্টা প্লাস, মানে ঋণাত্মকতা কম তুলনামূলক অক্সিজেন থেকে, তাহলে অক্সিজেন হচ্ছে ঋণাত্মকতা একটু বেশি, সেটাকে মাইনাস, ডেল্টা মাইনাস। এখানে ঠিক সেম, এখানে কার্বনেরটা প্লাস অক্সিজেনটা মাইনাস। এখন বিষয়টি কি, যখন কোনো কিছু একটা স্ট্রাকচার ফরমেট হয় তখন পজিটিভ নেগেটিভের দিকে অ্যাট্রাকশনটা বেশি থাকে, অ্যাট্রাকশনটা কি থাকে, বেশি থাকে। দ্যাটস ওয়াই এখানে যেটা হয়, এখানে এই অক্সিজেনটা নেগেটিভ যেহেতু এই কার্বনের সাথে ফর্ম গঠন করে, তাহলে হাইড্রোজেনটা দূরে সরে যায়, তাহলে এই যে এই বন্ধনটা, একটা বন্ধন অক্সিজেন থেকে ভেঙে এসে এখানে অ্যাড হয়ে যায়, এবং এই অক্সিজেন একটা হাত ছিল না, একটা হাত এদিক দিয়ে ভেঙে এসেছে, সুতরাং এখানে একটা হাইড্রোজেন অ্যাড হয়ে যায়, এই হাইড্রোজেনটা এরকম হয় স্ট্রাকচার। তাহলে এই হাইড্রোজেনটা আমরা এভাবে মানে হাইড্রোক্সিল আকারে দিয়ে দিতে পারি সরাসরি, তাহলে এই ফার্স্ট কার্বন এবং ফোর্থ কার্বনটা অ্যাড হয়। এখন তুমি যদি বলো এতটুকু বুঝলাম, এখন যদি তুমি কোশ্চেন করো, এটা কোশ্চেন হতেই পারে যে ভাইয়া কেন 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বন অ্যাড হবে, 1 নাম্বার কার্বনের সাথে 2 নাম্বারটা হলো না কেন, 1 নাম্বারের সাথে 3 নাম্বারটা হলো না কেন, 2 নাম্বারের সাথে 5 নাম্বারটা হলো না কেন, এটা তো কোশ্চেন করতেই পারো, তাই না? এটা তো কোশ্চেন হতেই পারে। মূল কারণ হচ্ছে আরেকটা বিষয় তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে নিচে মনে হয় দেখা যাচ্ছে, হ্যাঁ নিচে দেখা যাচ্ছে, আমি নিচে লিখি, সেটা হচ্ছে আচ্ছা সি না সি ওয়াই কাইরাল। দেখেন আমরা যখন কাইরাল কার্বনটা জানবো সেটা হচ্ছে এরকম, একটা কার্বন, এটা একটা কার্বন, এই কার্বনের হাত আছে কয়টা, অবভিয়াসলি 4টা হাত আছে। এখন 4টা হাতের সাথে যখন আমরা 4টা মৌল দিব, ধরেন এখানে এ বি সি ডি, এখন এ বি সমান হবে না, বি সি সমান হবে না, সি ডি সমান হবে না, মানে এ বি সি ডি 4টা তো ভিন্ন, এমনিতে দেখা যাচ্ছে। এখানে তো আমি এ দেই নাই, এখানে তো আমি এ দেই নাই যে এখানে দুইটা সমান হয়ে যাবে, এখানে দুইটা যদি সমান হয়ে যায়, মানে কার্বনের 4টা হাতের মাঝে যদি যে কোনো 2টা হাত সেম মৌল দ্বারা গঠিত হয়, তখন সেটাকে আমরা কাইরাল বা অপ্রতিসম, কাইরাল বা অপ্রতিসম কার্বন বলতে পারবো না। কার্বন কখন বলতে পারবো, যখন কার্বনের 4টা হাতেই 4 ধরনের হবে, তখন আমরা সেটাকে কাইরাল কার্বন বলবো। সো এইখান থেকে দেখেন আমরা যখন লিনিয়ার স্ট্রাকচার বের করবো তখন কাইরাল কার্বন আমাকে বের করতে হবে। কার্বন আছে 5টা, তোর মধ্যে কাইরাল কার্বন কোনগুলা, আমি যদি ফার্স্ট এটা চিন্তা করি তাহলে সেটা হবে এটা যে আগে যেরকম ছিল সেরকম বানাতে হবে। এখন আমাকে আগে যেরকম ছিল সেরকম বানাতে হবে। আগে ছিল কিরকম, এরকম ছিল, হ্যাঁ এরকম ছিল। সো এখান থেকে যদি আমি একটু লক্ষ্য করি, প্রথমটার ক্ষেত্রে 4টা হাত, একটা হচ্ছে 4টা হাতের মাঝে মানে মৌলগুলো যে যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন মৌল। এখানে এই হাত দিয়ে হাইড্রোজেন, এখান দিয়ে অক্সিজেন, এবং এখান দিয়ে এই যে এই পুরোটুকু যুক্ত হয়েছে, সুতরাং এটা কাইরাল কার্বন। আমি এটি বলতেই পারি কাইরাল কার্বন। আমি একটু স্টার মার্ক দিয়ে রাখলাম। 2 নাম্বার কাইরাল কার্বন না, কারণ হচ্ছে এর 2টা হাত আছে, 2 হাতে হাইড্রোজেন, কেবল হাইড্রোজেন, সুতরাং এটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো না। সো এখানে আবার এটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো, কারণ হচ্ছে এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোক্সিল, নিচের দিকে এতটা বড় মৌল, উপরে এতটা বড় মৌল, সুতরাং এটা হচ্ছে কাইরাল কার্বন। এই 3 নাম্বার কার্বন হচ্ছে কাইরাল কার্বন। আবার 4 নাম্বার কার্বন কাইরাল কার্বন কেন, এদিকে হাইড্রোজেন, হাইড্রোক্সিল, এদিকে একটা মৌল আছে, উপরে আরেকটা বড় বিশাল, সুতরাং এটা হচ্ছে কাইরাল কার্বন। এবং 5 নাম্বারটা কাইরাল কার্বন না, কারণ এখানে 2টা হাইড্রোজেন আছে। বুঝে আসছে? তাহলে কাইরাল কার্বনের মাঝে ফার্স্ট এন্ড লাস্ট এই 2টা মৌল যুক্ত হবে, মানে 2টা কার্বন অ্যাড হবে। কিভাবে অ্যাড হবে সেটা তো তড়িৎ উপর ভিত্তি করে অ্যাড হবে। এতটুকু ক্লিয়ার? আমরা কি বুঝতে? এখন আমরা চলে যাই, আমাদের যে মূল বিষয়টা জানা গেছে সেটা হচ্ছে পেন্টোজ সুগারের বিষয়টা আমরা জানতে পারলাম। পেন্টোজ সুগারে যে আমরা হাউস স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। মানে এটাই যখন এই কাইরাল কার্বনগুলো অক্সিজেনের মাধ্যমে অ্যাড হবে তখন সেটা ঘুরে এরকম হয়ে যাবে। যদি তাও কনফিউশন থাকে তাহলে আমাদের আলোকের পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনারা ব্রাউজ করবেন, অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন। সো পেন্টোজ সুগারের ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা মনে রাখতে পারি হাওয়ার্ড স্ট্রাকচারের ক্ষেত্রে। আচ্ছা আমরা একটু মুছে দিই। এখন আমরা যাবো কোথায়, নাইট্রোজেন বেসে। নাইট্রোজেন বেস। আচ্ছা এখন দেখেন নাইট্রোজেন বেসে যাব। নাইট্রোজেন বেসের ক্ষেত্রে আমাদের কয়েকটা মূল বিষয় আছে, সেগুলো হচ্ছে এই নাইট্রোজেন বেসগুলো চিন্তা করি বেস কয় ধরনের হয়। আচ্ছা আপনাদের কাছে কোশ্চেন করি, বেস কয় ধরনের হয় একটু বলেন, বেস কয় ধরনের হয়? নাইট্রোজেন বেস হচ্ছে 5 ধরনের। একটা হচ্ছে অ্যাডেনিন, আর হচ্ছে গুয়ানিন,
আরেকটা হচ্ছে সাইটিডিন, আচ্ছা সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। আচ্ছা আমরা সকলে জানি যে থাইমিন আর ইউরাসিল একটু বেশ কম, মানে ডিএনএ ক্ষেত্রে একটা থাকে আর আরএনএ ক্ষেত্রে আরেকটা থাকে, এতটুকু আমরা জানি ইনশাল্লাহ। এখন আমাদেরকে যে বিষয়টা জানা লাগবে, আমরা বেশি কিছু জানবো না, এখন আমরা একটু স্ট্রাকচার সম্পর্কে জেনে আসি যে অ্যাডেনিনের স্ট্রাকচারটা কিরকম হয়, গুয়ানিনেরটা কিরকম হয়, সাইটোসিনেরটা আর থাইমিন ইউরাসিলেরটা, এই পাঁচটা একটা টেস্ট কেমন আমরা সেটা একটু জানবো, ঠিক আছে? সো এটা মনে রাখার ক্ষেত্রে আচ্ছা আমি আগে স্ট্রাকচারটা এঁকে নিই। সেটা হচ্ছে এরকম যে নাইট্রোজেন বেসের ক্ষেত্রে আমরা অ্যাডেনিনের স্ট্রাকচার আনতেছি, এটা হচ্ছে অ্যাডেনিনের স্ট্রাকচার, অ্যাডেনিনটা। আমরা এখানে একটু বলে নেই, আমরা যখন কোনো কিছু স্ট্রাকচার আঁকবো তখন সবার প্রথম সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা হাতগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবো। যেমন কার্বনের হাত আছে কয়টা, মানে হাত বলতে বোঝানো হচ্ছে তার যে যোজনী সংখ্যাটা সেটা, বা শেষ কক্ষপথে যে ইলেকট্রন বিজোড় ইলেকট্রন সংখ্যা ওইটা। সো কার্বনের যোজনীর ক্ষেত্রে আমরা জানি 4টা, সুতরাং 4টা হাত তার পূর্ণ হতে হবে, এরকম ভাবে আমাদের খেয়াল রাখতে হবে। নাইট্রোজেন 3টা ফিল আপ হয়েছে, এখানে একটা আছে, সেখানে আমরা হাইড্রোজেন দিতে হবে। আর নাইট্রোজেন 3টা ফিল আপ হয়েছে, এখানে 4টা ফিল আপ হয়েছে, এখানে 4টা ফিল আপ, এখানে 3টা ফিল আপ, এখানে একটা লাগবে, সুতরাং এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা লাগবে, এখানে একটা হাইড্রোজেন। আমরা এভাবে ফিল আপ করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আশা করি আমাদের কোনো ক্ষেত্রে ভুল হবে না। এটা হচ্ছে কিসের স্ট্রাকচার? অ্যাডেনিন স্ট্রাকচার। এখন আমরা দেখেন এখানে কতগুলো বিষয় আছে, কোথাও দিছি কার্বন, কোথাও দিছি নাইট্রোজেন, নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন, এরকম একটু ব্যাস কম দেওয়া আছে। আবার এখানে রিং হচ্ছে 2টা। এখন এখানে একটু বলা দরকার যে অ্যাডেনিন এবং গুয়ানিন এই 2টা নাইট্রোজেন বেস হচ্ছে কি? পিউরিন। অ্যাডেনিন এবং গুয়ানিন দুটো হচ্ছে পিউরিন, আর সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল এই 3টা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন পাইরিমিডিন, পিউরিন পাইরিমিডিন। এখন পিউরিন শব্দটা হচ্ছে এরকম, দেখেন পিউরিন, পিউরিন পাইরিমিডিন। পিউরিন শব্দটা ছোট, পাইরিমিডিন শব্দটা বড়। পিউরিন শব্দটা ছোট, পাইরিমিডিন শব্দটা বড়, বুঝে আসছে? তাহলে দেখেন ছোট শব্দের রিং হচ্ছে 2টা, বড় শব্দের রিং হচ্ছে একটা। তাহলে আমরা বলতে পারি যে ছোট বেটা ছোটা কাম তার বড়া। একটু অন্য ভাষায় বলতেছি, কিছু মনে করবেন না। বেটা হচ্ছে ছোট, কাম তার বড়, আবার বেটা বড়া, কাম তার ছোটা, হ্যাঁ এরকম আর কি। তাহলে বিষয়টা কি যে ছোট নামের বড় কাজ মানে বড় রিং, পিউরিনের রিং হবে 2টা, পাইরিমিডের রিং হবে কয়টা? পাইরিমিডিনের রিং হবে একটা। সেই কি কি? সাইটোসিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এই 3টা হচ্ছে পাইরিমিডিন। এখন যখন আমরা এই যে আগে যেটা বলছিলাম যে সূত্র হচ্ছে 2টা, সূত্র কি থাকে? 2টা। এখন সূত্র যখন 2টা থাকে, এরকম যদি সূত্র 2টা থাকে, তাহলে সূত্রের মাঝে আমাদের সূত্রের মাঝে কি থাকে? পলিনিউক্লিওটাইড, মানে নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওটাইড থাকে। এখন একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে যুক্ত হবে এই নাইট্রোজেন বেসের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই নাইট্রোজেন বেসের মাধ্যমে। প্রত্যেকটা নিউক্লিওটাইড, এভরি পার্টিকেল অফ নিউক্লিওটাইড অ্যাড হবে কিসের সাথে? কতগুলো বন্ধনের সাহায্যে এই নাইট্রোজেন বেসের মাধ্যমে, বুঝে আসছে? এখন মনে করেন এই পিউরিনের একটা এই নাইট্রোজেন বেস, সেটা হচ্ছে অ্যাডেনিন। সেই অ্যাডেনিনটা অ্যাড হবে কিসের সাথে? গুয়ানিনের সাথে অ্যাড হতে পারবে? অবশ্যই না। একটা শর্ত আছে, সেটা হচ্ছে অ্যাডেনিনটা অবশ্যই হতে হবে সাইটোসিন অথবা থাইমিন, ইউরাসিল, যে কোনো একটা পার্টিকেলের সাথে। তার মানে কি? পিউরিনের সাথে পাইরিমিডের বন্ধন হবে সর্বদা, পিউরিনের সাথে পাইরিমিডের বন্ধন হবে। সেগুলো নিয়ে আমরা পরবর্তী বিস্তারিত আলোচনা করবো। এটুকু মনে রাখবেন যে পিউরিনের সাথে পাইরিমিডিনের বন্ধন হয়। 2টা পিউরিন মানে কখনোই সম্ভব হয় না, এতটুকু আশা করি ক্লিয়ার। আবার পাইরিমিডের ক্ষেত্রে 2টা পাইরিমিডিন কখনো বন্ধন সম্ভব হয় না, প্রত্যেকটা ডিফারেন্ট ভাবে বন্ধন গঠন করে, এতটুকু ক্লিয়ার। এখন চলুন আমরা বন্ধনগুলো সম্পর্কে জানি, যে বন্ধন নিয়ে আলোচনা করতেছিলাম। এই বন্ধনগুলা যে অ্যাডেনিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। আমরা যদি গুয়ানিনের ক্ষেত্রে বলি, তাহলে গুয়ানিনেরটা হবে এরকম, ঠিক সেম ডাবল স্ট্রাকচার হবে। আমি একটু ছোট করে আঁকাই। এরকম হবে।
এখানে একটু খেয়াল রাখবেন, এখানে হবে মানে 6টা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম 6টা হবে, আর এদিকে হবে কিন্তু মানে 5টা হবে, যে 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে কিন্তু এভাবে দেওয়া আবার এভাবে দেওয়া, এবার সোজা ইয়া নাই, এদিকে একটা কম হবে, এটা খেয়াল রাখবেন। আর এখানে হবে অক্সিজেন, এখানে অক্সিজেন হলে কার্বনের হাত হয়ে গেছে কয়টা, কার্বনের হাত বেশি হয়ে গেছে 4টা ফিল আপ হয়ে গেছে, নাইট্রোজেনের 3টা, এখানে আরেকটা হাইড্রোজেন হবে, আর এখানে হবে NH2 হবে, তার মানে এখানে একটা থাকতেছে বন্ধন, এখানে একটা বন্ধন থাকতেছে, নাইট্রোজেন 3টা ফিল আপ, কার্বনের 4টা ফিল আপ, এখানেও ফিল আপ, আর এখানে একটা লাগবে, সুতরাং এখানে একটা দিলে মূলত আমার নাইট্রোজেনটা ফিল আপ হচ্ছে, এবং এখানে কার্বনের 4টা আরেকটা লাগতেছে হাইড্রোজেন, এন্ড এখানে একটা লাগতেছে হাইড্রোজেন। সো এটা আমাদের হচ্ছে গুয়ানিনের স্ট্রাকচার দেখলাম। এখন বিষয়টা হচ্ছে এই স্ট্রাকচারগুলো কেমনে মনে রাখবো সেটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ পড়লাম বলে গেলে তো হবে না, ঠিক আছে। সো মনে রাখার জন্য আমরা কিছু কৌশল ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে কিরকম, আপনার কৌশলগুলো এরকম হতে পারে। দেখেন এটা হবে এরকম এন্টি ক্লকওয়াইজ, প্রথম রিংটা হবে এন্টি ক্লকওয়াইজ, পরেরটা হবে ক্লকওয়াইজ, দুইটা ক্ষেত্রে মনে রাখবেন এন্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। এখন কার্বন সংখ্যা আমাকে ফাইন্ড আউট করতে হবে, কোনটা কোন কার্বন সেটাও মনে রাখা গুরুত্বপূর্ণ। সুতরাং মানে ক্রমটা এটা হবে 1, এটা হবে 2 3 4 5 6, মানে এভাবে যাচ্ছে। আমি আগে যাই বললাম মানে উল্টা ভাবে করবে, তখন আবার সোজা ভাবে আসবে 7 8 9। এখানেও সেম, মানে এটা 1 2 3 4 5 6 7 8 9 এরকম ভাবে ঘুরবে। এখন কোথায় আমরা নাইট্রোজেন দেব, আবার কোথায় দিব আমরা কার্বন, এটাও গুরুত্বপূর্ণ। সো এটা মনে রাখার ক্ষেত্রে এটা মনে রাখতে পারবেন যে নাইট্রোজেন তখনই বলবে, সেখানে হচ্ছে 1 3 7 9। বিষয়টা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টা, 5টা, ঠিক আছে। 5টার মাঝে আপনি 1 3 এবং মাঝখানে যে সংখ্যাটা 5টা বাদ দিয়া 7 9, মানে 1 3 7 9 এই সিরিয়ালের মাঝে আপনি নাইট্রোজেন বসাই দিবেন, যে 1 এ বসেছে নাইট্রোজেন, আবার 3 এ নাইট্রোজেন, 7 এ নাইট্রোজেন, 9 এ নাইট্রোজেন, 1 এখানেও ঠিক সেম 1 3 7 9। এতটুকু জায়গায় যদি আমি ইয়াগুলো বসাতে পারি, নাইট্রোজেন বসাতে পারি, বাকি সব জায়গায় কার্বন, মূল শিকলে যদি বাকি সব জায়গায় কার্বন হয়ে যায়, তাহলে যেগুলো থাকতেছে আমরা হাত হিসাব করে হাইড্রোজেন বসাই দিতে পারবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার মূলকগুলো মনে রাখতে হবে, মূলকগুলো মনে রাখাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখানে মূলকগুলো মনে রাখা মাস্ট, মূলক মনে না রাখলে কিন্তু এখানে আবার একটু মানে সমস্যা হয়ে যাবে। সুতরাং মনে রাখবেন যে পিউরিনের ক্ষেত্রে যে প্রথমটা সেখানে উপরে মাথায় থাকবে NH2, আর এই অ্যাডেনিনের পরে গুয়ানিন যেটা এটা এদিকে নেমে আসবে, উপরে যাবে কি অক্সিজেন। এতটুকু খুবই সুন্দর করে মনে রাখতে হবে। আচ্ছা, এটা যদি হয়, এখন আমি একটু মুছে ফেলি, কারণ বাকি তিনটা আমাকে আঁকতে হবে। সো বাকি তিনটা আমি দেখা দিই, কারণ শিখা রাখা তো ভালো, ঠিক আছে, নতুন কিছু শিখা রাখা ভালো, তো খারাপ নতো। এতটুকু বোঝা গেল। এখন ছিল কি পাইরিমিডিনের মাঝে আছে সাইটোসিন, থাইমিন আর হচ্ছে ইউরাসিন। সো সাইটোসিনের ক্ষেত্রে আমরা যদি শেপটা আঁকি বা ইয়েটা আঁকি, সেটা হবে কি, আমরা আগে বলেছি বড় নাম, কাম হবে তার কি ছোট, কাম হবে তার ছোট, নাম বড় বা কাম ছোট, এরকম রেখো। এখানে যে সার্কেলটা হবে সেই সার্কেলটার ক্ষেত্রে আপনাকে মানে যেটা মনে রাখা দরকার সেটা হবে কি, একটা যেহেতু সার্কেল সেটা হবে ক্লকওয়াইজ, সেটা হবে কি ক্লকওয়াইজ। সার্কেল হচ্ছে মূলত একটাই এবং সেটা হবে ক্লকওয়াইজ, এবং সেটা শুরু হবে এখান থেকে, এটা হবে 1 2 3 4 5 6, মানে সার্কেলটা হবে এরকম। এতটুকু যদি মনে রাখতে পারেন তাহলে বাকিটুকু ক্লিয়ার। আমি বলছিলাম নাইট্রোজেন হবে কি 1 3 এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, আর বাকি সব জায়গায় হবে আমার কার্বন। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা যখন হাত হিসাব করি 2 নাম্বার কার্বন, এখানে হবে অক্সিজেন, আবার এখানে হবে অক্সিজেন। তাহলে এখানে হাতগুলো হিসাব করি, এখানে দেখেন কার্বনের 4টা হাত হয়ে গেছে, আর এখানে কার্বনের 4টা হাত হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, আর এখানে নাইট্রোজেন 3টা, এখানে একটা দিতে পারি, এখানে না দিয়া এখানে দিতে পারি, তারপরে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এন্ড হচ্ছে এখানে হাইড্রোজেন। সো আমরা এভাবে মনে রাখতে পারি। আমরা নেক্সট যেটা সেটা হচ্ছে থাইমিনটা নিয়ে আলোচনা করি। থাইমিনটা হচ্ছে এরকম, ঠিক সেম আমরা কার্বন নাইট্রোজেন, আর সেম কার্বন নাইট্রোজেন, কার্বন কার্বন এন্ড হচ্ছে কার্বন। আচ্ছা, এরকম, কারণ 1 নাম্বার এবং 3 নাম্বার এই সার্কেলগুলো এরকমই হবে। এই পাইরিমিডের ক্ষেত্রে সবগুলো আকার সেম, সুতরাং এরকম সার্কেল হবে। তখন এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, মানে 1 আর 3 নাইট্রোজেন, বাকিগুলোতে কার্বন বসবে। এখন এটার ক্ষেত্রে এখানে অক্সিজেন বসবে, এটা ঠিক আছে। এইখানে যেটা বসবে সেটা হচ্ছে মিথাইল মূলক বসবে।
মিথাইলমূলক বসলে। আর বাকিগুলো তো সেম, এখানে আপনার বসবে সেটা হচ্ছে অক্সিজেন। এখন আপনি করে দেন, মানে সবগুলোকে যদি আপনি কার্বন সংখ্যা হিসাব করে দিন কত হয়, এখানে কার্বনের 4টা, তাহলে এখানে একটা থাকতেছে হাইড্রোজেন, এখানে 4টা ফিল হচ্ছে, এখানে 3টা আর একটা থাকতেছে, তাহলে বন্ধন দিয়ে দিলাম 4টা, এখানে 3টা, এখানে থাকতেছে একটা হাইড্রোজেন, এখানে 3টা, এখানে থাকতেছে হাইড্রোজেন। আশা করি বুঝতে পারছেন। তো ইউরাসিলের ক্ষেত্রে সেম, ইউরাসিলের ক্ষেত্রে ঠিক এরকমই হবে, তবে এখানে হবে কি, এখানে হবে কেবল হাইড্রোজেন, এটা হচ্ছে ইউরাসিল। এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমরা পর্যায়ক্রমিক ভাবে আমরা প্রথমে দেখলাম, এখন যারা নতুন অ্যাড হয়েছে একটু দেখে রাখো, পর্যায়ক্রমে আমরা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের স্ট্রাকচার দেখলাম, সেখান থেকে কোন বিষয়গুলো লাগবে সেটাও দেখলাম, তারপর নাইট্রোজেন বেসের যে 5টা ছিল সেটাও দেখলাম স্ট্রাকচারগুলো। এখন লাস্ট অফ অল আমাদের যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে এই ফসফরিক অ্যাসিড। সেটা ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে এরকম যে আমরা পি কে মাঝখানে রাখবো, এবং মানে পি এর হাত আছে কয়টা, অবভিয়াসলি হাত আছে তার 5টা, মানে তার যোজনে হচ্ছে 3 এবং 5, সুতরাং 5টা কাউন্ট করলাম। তাহলে এখানে অক্সিজেন আছে 4টা, আমরা অক্সিজেন 4টা দিয়ে দিলাম, অক্সিজেন 4টা দিয়ে দিলাম, হাইড্রোজেন আছে 3টা, আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম। এখন আমরা হাইড্রোজেন কেন এখানে দিলাম না, আশা করি বুঝতে পারছো কেন দিলাম না ওইখানে, কারণ অক্সিজেনের অলরেডি 2টা হাত ফিল আপ, এখানে হাইড্রোজেন হাত নাই, হাইড্রোজেন দিতে পারবো না। এখানে অক্সিজেনের 2টা হাতের মধ্যে একটা ফিল আপ হয়েছে, সুতরাং আরেকটা হাত ধরার জন্য হাইড্রোজেনকে লাগবে। আবার হাইড্রোজেন তো একটাই হাত, হাইড্রোজেন এখানে বসবে, মানে এতটুকু তোমার কনসেপ্ট থাকাটা মাস্ট। সো এতটুকু ক্লিয়ার ইনশাল্লাহ। এখন আমরা যেই ফর্মেটে আলোচনা করবো সেটা হচ্ছে এরকম, আমরা যখন নিউক্লিওটাইডের স্ট্রাকচারটা দেখলাম, নিউক্লিওটাইডের ফুল স্ট্রাকচার শেষ। এখন আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি একটু দেখাই নেই, এখান থেকে যে অ্যাডেনিন আছে, অ্যাডেনিন মানে হচ্ছে এ, তারপরে গুয়ানিন মানে হচ্ছে জি, তারপরে সাইটোসিন মানে হচ্ছে সি, এবং থাইমিন মানে হচ্ছে টি। আমরা ইউরাসিল কাউন্ট করবো না, কারণ আমরা ডিএনএ পড়তেছি, ডিএনএ তে ইউরাসিল থাকে না। ওকে, ডিএনএ তে ইউরাসিল থাকে না। এখন দেখেন এইগুলোর ক্ষেত্রে আমরা একটু কমন স্ট্রাকচার হিসাব করি। এ এর ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে কিরকম, এটা যদি আমরা একটু পাতায় করে দিই এরকম হয় না, অবভিয়াসলি এরকম হয় কি না? সো কি আমরা লিখতে পারি এরকম ভাবে, এটার যে এরকম ভাবে লিখতে পারি, এই যে এরকম ভাবে আর জিটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে কিরকম, দেখেন এটা হচ্ছে এরকম, আর এর সাথে তো আর জি বসবে না, জি বসবে না, সুতরাং এটাকে ম্যাচ করার জন্য এরকম একটা স্ট্রাকচার লাগবে, তখন এটা ম্যাচ করবে, তাই না? এরকম একটা স্ট্রাকচার লাগবে, তখন এটা ম্যাচ করবে। সো এই স্ট্রাকচারটা কার হতে পারে, এর সাথে কি বসে, জি তো অবশ্যই বসবে না, কারণ এটা পিউরিনের, সুতরাং এই সি এর টি এর সাথে যেগুলো একটা বসবে। সো এখানে যেটা বসবে সেটা হচ্ছে এর সাথে সি এর না জি বসবে, সেটা মনে রাখার জন্য আমি মনে রাখতে পারি এটা ভাবে যে আমি, তুমি, গরু, ছাগল। এই বিষয়টা হাস্যকর হতে পারে, তবে মনে রাখার ক্ষেত্রে মানে এরকম করা যায়, তবে এটা নিয়ে মানে বেশি করার দরকার নাই। যে আমি, তুমি, গরু, ছাগল প্রজাতি হিসেবে চিন্তা করলে আমি, তুমি হচ্ছে মানুষ, গরু, ছাগল হচ্ছে কি মানুষ জাতীয় ভিন্ন, সুতরাং এক্ষেত্রে মনে রাখতে পারো আমি, তুমি, এর সাথে সি বসবে না, বসবে অবশ্যই টি, সুতরাং এই ফরম্যাটটা হচ্ছে টি এর, আমরা বলতে পারি টি এর ফরম্যাট হচ্ছে এরকম, তাছাড়া টিটা কি চিকন, টিটা কি একটু চিকন, সুতরাং টিটা একটু চোখা হবে, ঠিক আছে এরকম। এখন দেখো তাহলে সিডি তো বসবে, এটা আমরা জানি, তাহলে সিজি এরিয়াটা কিরকম হবে, সেটা হবে সিটা হবে এরকম, যে সিটা হচ্ছে যে এরকম না, এরকম সিটা দেখো মাঝখানে একটু গ্যাপ আছে, সুতরাং সিটাকে আমরা এভাবে দিতে পারি, সি এভাবে দিলে জি হবে এভাবে। তাহলে আমরা কমন ফিগার নিচ্ছি, আমরা এখন স্ট্রাকচারালি ব্যাখ্যা করবো না, পরবর্তী একটা ভিডিওতে স্ট্রাকচারালি ডিএনএ গঠনটাকে দেখাবো। আজকে আমি কেবল নিচ্ছি, মানে যে কমন ফিগারগুলো সেগুলো নিচ্ছি, যাতে ডিএনএ আঁকার ক্ষেত্রে আমার সুবিধা হয়। সো আমরা ডিএনএ আঁকা পর্যন্ত আজকে ভিডিওটা থাকবে, বেশি লম্বা করবো না। সো ডিএনএ এখন আঁকি, দেখো ডিএনএ আঁকার ক্ষেত্রে আমি এতটুকু মুছে ফেলি, আমাকে 3টা বিষয় লাগবে, যেহেতু আমার ডিএনএটা হচ্ছে ডিএনএটা হচ্ছে কি পলিনিউক্লিওটাইডের, সুতরাং ডিএনএর ভিতরে আমাকে কি রাখতে হবে, যে এই ইয়েগুলো রাখতে হবে, নাইট্রোজেন বেসগুলো রাখতে হবে, ফসফরিক অ্যাসিডটা রাখতে হবে। ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কেবল পি দ্বারা চিন্তা করবো ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে, আর পেন্টোজ সুগারের ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করবো। পেন্টোজ সুগার যেহেতু আমরা হাওয়ার স্ট্রাকচারের ক্ষেত্রে জেনেছিলাম এটা এরকম, সুতরাং আমরা এরকম ভাবে চিন্তা করবো, এরকম স্ট্রাকচার চিন্তা করবো। এটা হচ্ছে পেন্টোজ সুগারের ক্ষেত্রে, মানে সুগারের ক্ষেত্রে আমরা এরকম স্ট্রাকচার দেখবো, আর ফসফেটের ক্ষেত্রে এরকম, আর এই নাইট্রোজেন বেসের ক্ষেত্রে এরকম। এই 3টা সমন্বয়ে আমার নাইট্রোজেন ডিএনএ স্ট্রাকচারটা গড়তে হবে। সো প্রথমে আমার এই সুগারটা নেই, সুগারটা হচ্ছে এরকম,
এইখানে থাকবে ফসফেট, আমি ফসফেট নিয়ে নিলাম। এটা পেন্টুর সুগারও নিয়ে নিলাম। আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে আমার নাইট্রোজেন বেস। সুতরাং আমি এটা যোগ করে দিলাম এখানে, এই যে এখানে এটা যোগ করে দিলাম। এখন কোশ্চেন হচ্ছে যে এটা এখানে কেন যোগ হবে, এই 1 নাম্বার কার্বন এখানে যোগ হবে। আমরা হাওয়ার স্ট্রাকচার থেকে লক্ষ্য করলে দেখবো এটা হচ্ছে 1 নাম্বার কার্বনের তাহলে 1 নাম্বার কার্বনের সাথে কেন যোগ হবে, এটা কোশ্চেন হতে পারে। আর এটাই ফিক্স যে নাইট্রোজেন বেসগুলা 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়, আবার নাইট্রোজেনও 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় এই 1 নাম্বার এটা আমরা আজকে দেখাবো না, স্ট্রাকচারে দেখাবো না, আমরা কেমন ফিগার আকার দেখাবো যে মূল বিষয়টা কেমন হতে পারে। আমরা একটু অনুধাবন করবো, স্ট্রাকচারে দেখালে একটু ব্যাস লেগে যাবে, তোমাদের মাথায় একটু এলোমেলো হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটা আমরা এখন দেবো না, আলাদা একটা ভিডিওতে অবশ্যই পাবলিশ করে দেবো ইনশাল্লাহ। সো এরকম স্ট্রাকচার হবে। এটা যদি হয় এরকম, এর পাশে এটা তো হচ্ছে এক সূত্র, প্রথম সূত্র, এটা প্রথম সূত্র। আমরা জানছিলাম কি ডিএনএ থাকে 2 সূত্রে, তাহলে আরেকটা সূত্র কি হতে পারে, আরেকটা সূত্র হবে এ এর সাথে কি বসে, অবশ্যই টি। সুতরাং টিটা দেখো কিরকম, এরকম টি, তাই না, টিটা বসে। এখন টিটা বসার পরে এই স্ট্রাকচারটা উল্টে যায়, কি যায়, উল্টে যায়, মানে এইটা হুবহু উল্টে যায়। উল্টে যাওয়ার কারণে এখানে ফসফেট যুক্ত হয়, উল্টে যায়, হুবহু উল্টে যায়। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে টি। এখন যেটা হচ্ছে এ এবং টি, এই দুইটার মাঝে বন্ধন থাকে কয়টা, বন্ধন থাকে হচ্ছে 2টা। এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। এখানে বন্ধন থাকে 2টা, এটা মনে রাখো, এর টিতে বন্ধন থাকে 2টা। সো এরকম হয়। আবার আরেকটা যখন এরকম স্ট্রাকচার আঁকবো, এখানে ফসফেট, এখানে যখন আমরা ধরো সি দিলাম, সি, তখন এখানে 3টা বন্ধনের মাধ্যমে গঠিত হইব জি গঠিত হইব, তখন সেটা এরকম জি। এখানে একটা ফসফেট যুক্ত হবে, এখান দিয়ে এটা অ্যাড হয়ে যাবে, আবার এখান দিয়ে আরেকটা আস্তে আস্তে যুক্ত হতে থাকবে। এখানে 3 নাম্বার কার্বনের সাথে অ্যাড হবে, সুতরাং এখানে অ্যাড হবে, এই যে এখানে অ্যাড হবে। দেখো, সরি, এখান থেকে না, অ্যাকচুয়ালি এটা ওইখান থেকে না, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, কারণ 1 2 3, এই 3 নাম্বার কার্বন, আর এখানে হচ্ছে 5 নাম্বার কার্বন, এখানে এই 5 নাম্বার কার্বন অ্যাড হবে, 3 5 অ্যাড হবে। ঠিক সেম এখানে হচ্ছে 5 নাম্বার কার্বন, আর এখানে সরি, হ্যাঁ, এখানে হচ্ছে 5 নাম্বার কার্বন, আর এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এই 3 নাম্বার কার্বন অ্যাড হবে। সো 5 3 অ্যাড হবে, এখানে 5 3 অ্যাড হবে। সো এইভাবে অ্যাড হতে থাকবে, এটা হচ্ছে কি জি, আর এভাবে আস্তে আস্তে যে থাকবে। এখন তুমি যে এখানে নাও কি, এখানে নাও জি, এখানে হবে সি, এখানে নাও টি, এখানে হবে এ, এভাবে আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। 5 3 5 3 হবে, আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। আর আমি দেখাচ্ছি না, কারণ আশা করি একটু বুঝতে পারছো। এতটুকু তো ক্লিয়ার, এতটুকু যদি ক্লিয়ার হয়। এখন আমাকে আরেকটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে কিরকম, এইগুলা থেকে যে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড নিয়ে তোমাদের একটু কনফিউশন আছে, নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড, সেটুকু ক্লিয়ার করে দিই। এখন আমরা ডিএনএ কিভাবে ফর্ম করতে হয় সেটা আঁকা শিখে গেলাম, কোনো কনফিউশন নাই, শিখে গেলাম। এখন আমাকে কি শিখতে হবে, সেটা হচ্ছে, এখন আমাকে শিখতে হবে আমরা জানি ডিএনএটা গঠিত হয় কেমনে। ডিএনএটা স্পেশালি গঠিত হয়, কি থাকে, তার সুগার থাকে প্লাস নাইট্রোজেন বেস থাকে প্লাস ফসফেট থাকে, এই তো তার নাকি। একটা ডিএনএ গঠিত হয় নিউক্লিওটাইডের সমন্বয়ে, সেই নিউক্লিওটাইডটা এরকম গঠিত হয়। আমরা এখানে ডিএনএ লিখতে পারি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডটা গঠিত হয় কেমনে, সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড, এই 3টার সমন্বয়ে, ঠিক আছে। সো নিউক্লিওটাইড যদি সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়, এখন বিষয়টা বুঝো, এই 3টা মিলে হচ্ছে নিউক্লিওটাইড, ক্লিয়ার। এখন এই সুগার এবং নাইট্রোজেন বেস, মানে এটা হচ্ছে সুগার এবং এটা হচ্ছে নাইট্রোজেন বেস, এর দুইটাকে বলা হবে কি, বলতে পারে নিউক্লিওসাইড প্লাস ফসফেট H3PO4। এখন এর দুইটা অ্যাড করলে আবার নিউক্লিওটাইড। মানে মূল বিষয় হচ্ছে মনে রাখার জন্য নিউক্লিওটাইডের ক্ষেত্রে 3টা বিষয় ব্যাখ্যা করা লাগে, সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট। এবং সেই সুগার এবং নাইট্রোজেন বেসকে বলা হয় নিউক্লিওসাইড, এবং ফসফেটটা থাকে। সুতরাং ফসফেট যখন নিউক্লিওসাইডের সাথে যোগ করে দেবো তখন আবার নিউক্লিওটাইড। কনফিউশনটা রাখবে না, এভাবে ক্লিয়ার, কনফিউশন ক্লিয়ার তো।
আচ্ছা ক্লিয়ার। এখন যদি ক্লিয়ার হয়, এখন আমরা যে বই ধরে ব্যাখ্যা করতেছিলাম পরের লাইনটুকুতে যাই, কি বলো? বইয়ের পরবর্তী লাইনে কি বলা আছে? আমরা বইয়ের এতক্ষণে কিন্তু অনেকগুলা লাইন ব্যাখ্যা করে ফেলছি মাঝখানে। সো এখন যেই ইয়েটা বলা হয়েছে সেটা হচ্ছে মূলত এতটুকুই, সেটা হচ্ছে এরকম। এখন আমাকে করতে হবে এখন আমাকে এতটুকু জানতে হবে, সেটা হচ্ছে যে এরকম, একটু দেখো এখানে দেখো, এখানে একটা খাত সৃষ্টি হইতেছে না, এখানে একটা খাত সৃষ্টি হইতেছে, আবার এখানে একটা খাত, এখানে একটা খাত। এখানে যে খাতটা সৃষ্টি হইতেছে সেটা হচ্ছে অগভীর খাত, অগভীর খাত, আর এটা হচ্ছে গভীর খাত, গভীর খাত। একটু মনে রাখবা, এটা হচ্ছে অগভীর খাত এবং এটা হচ্ছে কি গভীর খাত। হ্যাঁ, এবং একটা নিউক্লিওটাইডের ধরো একটা নিউক্লিওটাইডের যে ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। এখন কতগুলো বিষয় মাথায় রাখো, এখানে তোমাকে অ্যাংস্ট্রম এবং ন্যানোমিটারের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আমরা জানি 1 ন্যানোমিটার সমান কত? 10 to the power -9 মিটার। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 to the power -10 মিটার। এটুকু জানি না? হ্যাঁ জানি তো। এখন যদি তোমাকে বলে যে এখানে ধরো আমরা যে দেখলাম 20 অ্যাংস্ট্রম মানে ব্যাস, এখানেও ব্যাস, সর্বোচ্চ ব্যাস যখন 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম কত ন্যানোমিটার? এটা যদি তোমাকে কোশ্চেন করে 20 অ্যাংস্ট্রম কত ন্যানোমিটার, এটা তোমাকে ইয়ে করার জন্য তোমাকে একটা কমন জিনিস মনে রাখতে পারো। সেটা কিভাবে আমি এখান থেকে দেখাই, যে 1 অ্যাংস্ট্রম যদি হয় 10 to the power -10 মিটার, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 to the power -1 into 10 to the power -9 মিটার লিখতে পারি তো। এখন এই 10 to the power -9 কে আমি n বানাই দেব, ওই তো 10 to the power -9 ইকুয়াল টু 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার লিখে দেব, 1 ন্যানোমিটার। সুতরাং এখানে কি tan ইনভার্স মানে কত? 0.1 ন্যানোমিটার, 0.1 ন্যানোমিটার। তাহলে 1 অ্যাংস্ট্রম 0.1 ন্যানোমিটার, এতটুকু মাথায় রাখো। 1 অ্যাংস্ট্রম 0.1 ন্যানোমিটার, তাহলে 20 অ্যাংস্ট্রম কত? 20 অ্যাংস্ট্রম ইন্টু 20 ইন্টু 0.1 গুণ দিয়ে দাও, যত আসে তত ন্যানোমিটার আসবে। কত? মেবি 2 আসবে, 2 আসবে মেবি। সো 2 আসলে 2 ন্যানোমিটার হবে তার আনসার, মানে 20 অ্যাংস্ট্রম 2 ন্যানোমিটার। 20 অ্যাংস্ট্রম কত? 2 ন্যানোমিটার। সো এরকম ভাবে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, মানে এই 1 অ্যাংস্ট্রম 0.1 ন্যানোমিটার, এতটুকু মনে রাখলে হলো। বুঝে আসছে ন্যানোমিটার এবং অ্যাংস্ট্রমের বিষয়টা ক্লিয়ার। এখন আসো আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, এখানে তো বললাম সর্বোচ্চ 20 অ্যাংস্ট্রম থাকবে, 20 অ্যাংস্ট্রম। আর এখানে এক একটা ইয়ের মাঝে থাকবে 1 2 3 4, মানে এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এক একটা পেসে 10টা ইয়া থাকবে, বন্ধন থাকবে, 10টা বন্ধ থাকবে, 10টা বন্ধ থাকবে। 10টা বন্ধনের মাঝে এ টি সি জি, এ টি অথবা টি এ, এরকম মানে ইজেল ইনভার্স, এরকম ভাবে থাকবে 5টা, আর এরকম ভাবে থাকবে 5টা। তাহলে অর্ধেক থাকবে, এরকম ভাবে থাকবে 5টা, সিরিয়াল উল্টা ইনভার্স, এরকম ভাবে থাকবে 5টা। সো 10টা থাকবে। 10টার ক্ষেত্রে দেখো দুইটাতে বন্ধন হচ্ছে কত? 5, দুইটাতে বন্ধন হচ্ছে 5, 10টাতে বন্ধন হবে তার 25। সুতরাং এক একটা এই প্রতিটা ঘূর্ণনে বন্ধন হবে 25টা, এটা মনে রাখতে পারো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্রতিটা ঘূর্ণনে বন্ধন হবে 25টা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন প্রত্যেকটা বন্ধনের মাঝে বন্ধন এতটুকু দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর যে কত ন্যানোমিটার হবে 0.34 ন্যানোমিটার। অ্যাংস্ট্রম এবং ন্যানোমিটার দুইটাতেই কোশ্চেন করতে পারে নৈমিত্তিকের জন্য, স্পেশালি তোমাকে প্যাচ নামানোর জন্য ন্যানোমিটার দিতে পারে। সুতরাং তুমি 10 দিয়ে ভাগ করে দিবা, তাহলেই হলো, তাহলে 10 মিনিট আগে চলে আসবে। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার। আর এই আগে যে বলছিলাম পিউরিন এবং পাইরিমিডিন,
বন্ধন সর্বদা হয় পিউরিটি এবং পাইরিমিডিনের মধ্যে। এই যে রুলটা, এই রুলটা হচ্ছে কার্গাভস রুল। কার্গাভস রুলস